নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে দাঁড়িয়ে এ রাজ্যের একটা সিস্টেম হয়েছে, সেটা হচ্ছে এ রাজ্যে কোনো মহিলা যদি সমস্যায় পড়েন, মানে সেটা খুন, ধর্ষণ বা দুর্ঘটনা যাই হোক না কেন, একদল মানুষ সেই বিষয়টাকে, সেই দুর্ঘটনাকে জাস্টিফাই করতে নেমে পড়েন 30 বছর আগের একটা ঘটনাকে নিয়ে। তারা কি বলেন? তারা বলেন যে বানতলায় যে গণধর্ষণ হয়েছিল সেই ধর্ষণ কাণ্ডের নাকি কোনো তদন্ত হয়নি, কারোর কোনো শাস্তি হয়নি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-25 সালে দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে যা যা ঘটনা ঘটছে সেগুলো জাস্টিফাইড। তারা বানতলার ঘটনা সম্পর্কে জেনে বা না জেনে এরকম একটা মিথ্যে তথ্য দিয়ে তাকে ঢাল হিসেবে ব্যবহার করে মহিলাদের সমস্ত সমস্যাকে ফুৎকারে উড়িয়ে দিতে চাইছেন, এবং এটা দীর্ঘদিন ধরে প্রতিটা ঘটনার পর ঘটে যাচ্ছে। আপনারা যারা বানতলার ঘটনাকে, বানতলার গণধর্ষণকে ঢাল হিসেবে ব্যবহার করছেন, বারবার করে জাস্টিফাই করার চেষ্টা করছেন আজকের দিনের দুর্ঘটনাকে, তাদেরকে বলবো যে আপনাদের প্রিয় নেতা কুণাল ঘোষের সংবাদ প্রতিদিন 1992 সালের 9ই আগস্টের পেপারটা আর্কাইভ থেকে নামিয়ে একটু চেক করে নেবেন। আমি জানি আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তারা চেক করে নেবেন। সেখানে জলজল করছে, সেখানে লেখা রয়েছে বানতলার ঘটনায় 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এবং সেই ঘটনায় যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তারা এখনো পর্যন্ত জেলে রয়েছেন, সাজা ভোগ করছেন। আমি গণশক্তি পড়তে বলছি না আপনাদের, কারণ আমি জানি আমি যদি গণশক্তি বলি তাহলে আপনারা বলবেন যে ওখানে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে। তাই আপনাদের প্রিয় নেতার কাগজ পড়তে বললাম। তাই আগামীতে যে কোনো সমস্যায় বানতলার ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন না, মিথ্যে তথ্য দেওয়া বন্ধ করুন। এরপরে সে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে, সেটা হচ্ছে যে যখনই এরকম কোনো ঘটনা ঘটে তখনই একদল মানুষ সোশ্যাল মিডিয়া উত্তাল করে ফেলেন। তারা বলেন যে এই বানতলা গণধর্ষণ প্রসঙ্গে নাকি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন এরকম ঘটনা তো কতই ঘটে। আসলে এই যে এরকম ঘটনা তো কতই ঘটে, এটা ছিল একমাত্র বর্তমানের হেডলাইন। আর কোনো কাগজে এই হেডলাইন বা এই স্টেটমেন্ট বেরোয়নি, কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন এরকম ঘটনা তো কতই ঘটে, কিন্তু এই ঘটনাটা ভয়ঙ্কর। সেই সময় এই অ্যাসাইনমেন্টে ছিলেন বর্তমানের সাংবাদিক শ্যামলেন্দু মিত্র। পুরনো যারা সাংবাদিক তারা অনেকেই তাকে চেনেন, অনেক পুরনো মানুষ তারা শ্যামলেন্দু মিত্রকে চেনেন। তো এই অ্যাসাইনমেন্টে ছিলেন শ্যামলেন্দু মিত্র। তিনি ফোনে ব্রিফ করেছিলেন তৎকালীন বর্তমানের মালিক সম্পাদক বরুণ সেনগুপ্তকে। তো বরুণ বাবু তখন বলেছিলেন যে না, পুরো তথ্যটা আমরা দেব না, আমরা হাফ ট্রুথ দেব, যে জ্যোতিবাবু বলেছেন এরকম ঘটনা তো কতই ঘটে। এবং তার প্রমাণ হচ্ছে যে ওই একই দিনে, বর্তমান যেদিন এটা হেডলাইন করেছিল সেদিন আনন্দবাজারে খবরটা বেরিয়েছিল, এই একই খবর বেরিয়েছিল, এবং পুরো জ্যোতিবাবুর পুরো স্টেটমেন্টটা দিয়ে এই খবরটা বেরিয়েছিল যে এরকম ঘটনা তো কতই ঘটে, কিন্তু এই ঘটনাটা ভয়ঙ্কর। আপনারা একটু প্লিজ বর্তমান এবং আনন্দবাজার দুটোই আর্কাইভ থেকে বের করে চেক করে নেবেন, এবং একই সঙ্গে যারা শ্যামলেন্দু মিত্রকে চেনেন তারা একটুখানি যোগাযোগ করে নেবেন। যদি মনে হয় চেনেন না, তাহলে যোগাযোগ করার চেষ্টা করে নেবেন, তিনি আপনাদের পুরো সত্যটা জানিয়ে দেবেন। অর্থাৎ বানতলা গণধর্ষণ প্রসঙ্গে আপনারা যা যা মিথ্যে তথ্য দেন, জেনে অথবা না জেনে, তার কোনোটাই সত্যি নয়। এবার আসি বানতলার অন্যান্য বিষয় প্রসঙ্গে। মানে বানতলা বললেই যে ঘটনাটা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে যে তৎকালীন বিরোধী নেত্রী, মানে যুব কংগ্রেস নেত্রী, তখন তো তৃণমূল কংগ্রেস জন্মায়নি, তিনি এই বানতলার ঘটনায়, বানতলা গণধর্ষণে যিনি তদন্তের দায়িত্বে ছিলেন তৎকালীন দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার অবনী জোয়ারদার, তার বিরুদ্ধে প্রত্যেকের দিন কাপ পঞ্চায়েত বসাতেন, মিটিং, মিছিল, পুষ্পতুল পোড়ানো। কেন? কি অভিযোগ? না, এই অবনী জোয়ারদার নাকি করাপ্টেড পুলিশ, তিনি বামেদের কাছের লোক, তিনি জ্যোতিবাবুর কাছের লোক, তাই বানতলার গণধর্ষণের এত বড় কাণ্ডকে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, তিনি সঠিক তদন্ত করছেন না। সেই কারণে জ্যোতিবাবু এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত বসান, এবং তারপরে যেমন বললাম সেখানে 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, তারা এখনো জেল খাটছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ক্ষমতায় আসার পর 2011-এ মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন এই অবনী জোয়ারদার, মানে করাপ্টেড পুলিশ মমতা ব্যানার্জির ভাষায়, সেই করাপ্টেড পুলিশকে উনি ওনার রাজ্যের কারা বিভাগের দায়িত্বটা সঁপে দিলেন। অর্থাৎ মমতা ব্যানার্জির মন্ত্রিসভার প্রথম কারা মন্ত্রী ছিলেন অবনী জোয়ারদার। এ তো নতুন কিছু না, মানে এই লিস্ট অনেক লম্বা, আমরা যদি বলতে শুরু করি সে বলে একদিনে শেষ করা যাবে না। একই ঘটনা প্রসঙ্গে আমরা মনে করতে পারি মনীশ গুপ্তকে।
তিনিও এই যে মনীষ গুপ্ত 21শে জুলাই এত বড় বড় পাগলু ডান্স হয় এত বড় মঞ্চ বেঁধে, সেই মনীষ গুপ্ত যে সমস্ত কংগ্রেস নেতাদের মারা হয়েছিল গুলি করে, তার অর্ডারটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীষ গুপ্ত। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম 21শে জুলাইয়ের মঞ্চ আলো করে, মানে আক্ষরিক অর্থে আলো করে বসে রয়েছেন মনীষ গুপ্ত, কারণ মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তিনি। একই রকম ভাবে এই কয়েকদিন আগে যে চিকিৎসকদের আন্দোলন চলছিল, সেই সময় এই আপনারা পেপার কাটিং শেয়ার করছিলেন যে জ্যোতিবাবু নাকি চিকিৎসকদের লাঠি দিয়ে মেরে আন্দোলন তুলে দিয়েছিলেন। তো এই লাঠি দিয়ে মেরে যিনি আন্দোলন তুলেছিলেন তিনি তৎকালীন ডিসিডিডি সুলতান সিং, তিনিও পরবর্তীতে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী। একই রকম মানে অভিযোগ মমতা ব্যানার্জি তুলেছিলেন তৎকালীন উত্তর 24 পরগনার পুলিশ সুপার রাজপাল সিং এর বিরুদ্ধে। তিনি নাকি যুব কংগ্রেসের 2জন নেতাকে গুলি করে মেরেছিলেন। সেই রাজপাল সিং পরবর্তীতে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী। একই রকম ভাবে ডিসিডিডি 1 জ্ঞানবান সিং রিজওয়ানুর হত্যাকাণ্ডে, রিজওয়ানুর রহমান আপনাদের মনে থাকবে, হত্যাকাণ্ডে তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন প্রসূন মুখার্জি এবং ডিসিডিডি 1 ছিলেন জ্ঞানবান সিং। এদের বিরুদ্ধে, বিশেষ করে জ্ঞানবান সিং এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি সরাসরি রিজওয়ানুর রহমানের হত্যার অভিযোগ তুলেছিলেন, মানে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন। পরবর্তীতে সিআইডি ডিআইজি করেছিলেন এই জ্ঞানবন্ত সিংকে। শুধু তাই নয়, পরবর্তীতে যে আনিস খান হত্যাকাণ্ড হয়েছিল, সেই আনিস খান হত্যাকাণ্ডে যে সেট গঠন করেছিলেন মমতা ব্যানার্জি, সেখানে প্রধান তদন্তকারী অফিসার ছিলেন এই জ্ঞানবন্ত সিং। অর্থাৎ যে জ্ঞানবন্ত সিং এবং প্রসূন মুখার্জিকে অপসারণের দাবি তুলেছিলেন, রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ডে বুদ্ধবাবু তাঁদেরকে অপসারণ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেই জ্ঞানবন্ত সিং পরবর্তীতে আনিস খান হত্যাকাণ্ডের যে সেট গঠন হয়েছে তার প্রধান তদন্তকারী অফিসার। এবং সেই সময় যারা মানে আওয়াজ তুলেছিলেন আর কি, সেই রিজওয়ানুরের ভাই রুকবানুর রহমান পরবর্তীতে তৃণমূলের বিধায়ক, এবং অশোক টুডি তিনি তৃণমূলের মারোয়ারি সেলের প্রধান নেতা। সিরিয়াসলি এ আন্দার কি বাত হ্যাঁ, আপনি আমি বুঝতেই পারবো না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই আনিস খান হত্যাকাণ্ডে সেই সময় হাওড়া গ্রামীণ পুলিশ সুপার ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্রর স্বামী সৌম্য রয়। তো এভাবেই চলছে। তাই আপনারা যারা আর কি যে এই বানতলার ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করেন, এ রাজ্যে যারা বিচার পায়নি তাদের জন্য বলেন যে জাস্টিফাইড বিচার না পাওয়াটা কারণ বানতলার বিচার হয়নি, তারা বুঝতে পারছেন আপনারা সত্যি জেনে বা না জেনে মিথ্যে তথ্য এতদিন শেয়ার করছিলেন, এটা আর করবেন না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 17টা কমিশন বসিয়েছিলেন আমাদের ট্যাক্সের টাকায়। সেই 17টা কমিশনের কোনো রিপোর্ট বেরোয়নি, আমাদের কোটি কোটি টাকা ধ্বংস হয়েছে। সে ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ট্যাক্সের টাকা এমনিতেও মমতা ব্যানার্জির নেতা মন্ত্রীদের খাটের তলাতেই থাকে। দরকার পড়লে আরও 17টা কমিশন বসান, বসিয়ে যদি বাম নেতা কোনো কেউ জড়িত থাকেন তাদেরকে শাস্তি দিন, কিন্তু একই সঙ্গে সুদীপ্ত গুপ্ত, মইদুল মিদ্দা থেকে শুরু করে আনিস খান তাঁদের বিচার দিন। একই সঙ্গে পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি, যে বিচার এমন সাজিয়েছেন যে তারা ছাড়া পেয়ে গেছে অপরাধীরা, সেই কামদুনি, হাঁসখালি থেকে শুরু করে আরজি কর এবং হালে এই গতকালের ঘটনা পানাগড়ে যে মেয়েটির মৃত্যু হয়েছে, তাদের সকলের বিচার দিন। এই সমস্ত বিচারকে আটকে রেখে শুধুমাত্র বানতলার ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে এগুলোকে জাস্টিফাই করবেন না, এটা অন্যায়। দরকার পড়লে আরও কমিশন বসান, বাম নেতাদের শাস্তি দিন, কিন্তু এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে শুধু ধামা চাপা দেবেন না, তাদেরকেও শাস্তি দিন।